নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। স্টার অভিনেতা, রাজনীতিতে এসছেন এবং রাজনীতিতে সফল রাজনীতিবিদ, কাউন্সিলর হয়েছেন খড়গপুরের মাটিতে এবং তারপর খড়গপুরের মাটিতে দল তাকে নির্বাচনে মনোনয়ন দিয়েছিলেন এবং তারপর খড়গপুরের মাটি থেকে তিনি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। আজকে আমি সরাসরি বাংলার মনে তাঁকে নিয়ে এলাম। তার খড়গপুর কেন্দ্র নিয়ে ইতিমধ্যে টান পড়েছে। ইতিমধ্যে খড়গপুর কেন্দ্রে দাঁড়ানোর জন্য ইচ্ছা প্রকাশ করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তার ইচ্ছে যে তিনি খড়গপুরের মাটি থেকে তিনি নির্বাচনে লড়বেন। কিন্তু তাহলে প্রশ্নটা হিরণ চট্টোপাধ্যায়ের, আমি সরাসরি হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলাম, তার একটা ছোট্ট ইন্টারভিউ আমি আপনাদের কাছে শোনাবো। তার প্রশ্ন যে দিলীপবাবু বলছেন যে খড়গপুরে তিনি আগে বিধায়ক ছিলেন, সুতরাং তিনি খড়গপুরেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। সেই যুক্তিবোধে হিরণ চট্টোপাধ্যায় বলছেন যে আমি তো খড়গপুরেরই বিধায়ক, তো সেই যুক্তিতে তাহলে সেই যুক্তি আমার ক্ষেত্রে খাটবে না কেন? তাঁর দেওয়া যুক্তিতে তো হিরণ চট্টোপাধ্যায় যেহেতু খড়গপুরেরই বিধায়ক, ফলত খড়গপুরেই তো তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জায়গা থাকে, স্কোপ থাকে দিলীপবাবুর দেওয়ার যুক্তি অনুযায়ী। আমি সরাসরি হিরণ চট্টোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করার আগে গতকাল থেকে যখন এই বিতর্কের সূত্রপাত, আমি খড়গপুরের বহু মানুষ, আমাদের বাংলা বার্তার যারা দর্শক, বাংলা মনে যারা দর্শক, যাদের টেলিফোন নাম্বার আমাদের কাছে আছে, বহু মানুষের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলাম। জিজ্ঞেস করেছিলাম যে হিরণ চট্টোপাধ্যায় বিধায়ক হিসেবে আপনার কেমন লাগে। যে প্রায় 30 জনকে আমি গতকাল বিকেলের পর থেকে, সন্ধ্যার পর থেকে আজকে দুপুর পর্যন্ত আমি লাগাতার ফোন করার পর আমি সরাসরি ফোন করিয়েছিলাম হিরণ চট্টোপাধ্যায়কে। তাঁরা কি মনে করছেন, আমি সেই ইন্টারভিউতেও সেই বক্তব্যটাও রেখেছি, হিরণবাবুকে বলেছি যে খড়গপুরের মানুষ কি মনে করছে, আর হিরণ চট্টোপাধ্যায় দিলীপবাবুর এই বক্তব্য সম্বন্ধে তাঁর কি বক্তব্য, সরাসরি আজকে বাংলার মনে শুনব। প্রথম ব্যাপার হলো যে উনি তো 6 মাস আগেও এই একই কথা বলেছিলেন। হ্যাঁ, তাতেও আমাদের পার্টি, জানি না তার কারণে পার্টি শৃঙ্খলা রক্ষা কমিটিতে তো আমি নেই, পার্টির কেন্দ্রীয় নেতৃত্বর মধ্যেও আমি পড়ি না। তো ভারতের নয়, সারা পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দলের নাম হলো ভারতীয় জনতা পার্টি, হুম, যেটি প্রতিষ্ঠা করেছিলেন জনসংঘ, আমাদের বাঙালি হুম, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি আমাদের বাঙালি হিসেবে গর্বিত। হুম, তো তিনি এই দলটির প্রতিষ্ঠা করেছিলেন। হুম, তো সেই দলটি পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। হুম, সেই দলের একটি নির্বাচন কেন্দ্রীয় কমিটি আছে, কেন্দ্রীয় নির্বাচন কমিটি, যারা বিভিন্ন রাজ্য বা দেশের যখন লোকসভা বা বিধানসভা নির্বাচন হয় সেখানে তারা সিদ্ধান্ত নেন সবাই মিলে যে কাকে কোন টিকিটটা দেওয়া হবে। হুম, তো সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিটি সিদ্ধান্ত নিয়েছিল, ওনাকে দুর্গাপুর পাঠিয়েছিল, আমাকে ঘাটালে পাঠিয়েছিল। হুম, হুম, তো নির্বাচন কমিটি 2026-এ সিদ্ধান্ত নেবেন কাকে কোথায় টিকিট দেবেন। হুম, সেই বিষয়ে একজন সাধারণ কর্মী হিসেবে আমি যেটুকু বুঝেছি যে আমার তো কোনো অধিকার নেই এবং আমার বলার কোনো জায়গাও নেই যে আমি অমুক জায়গায় দাঁড়াবো বা অমুক জায়গায় দাঁড়াতে চাই। এটা তো পার্টির সিদ্ধান্ত। কেন্দ্রীয় নির্বাচন কমিটি, যেখানে প্রধানমন্ত্রীজি নিজে আছেন, নাড্ডাজি আছেন, রাজনাথ সিংজি আছেন এবং বর্তমান যিনি আমাদের নীতিন নবীনজি হয়েছেন কার্যাধ্যক্ষ, কার্যকরী সভাপতি হয়েছেন, তিনিও আছেন। তো আমি বলছি তারা সিদ্ধান্ত নেবেন। অত কেউ যদি নিজে থেকে বলে যে আমি অমুকটা করতে চাই বা আমি অমুক জায়গায় দাঁড়াবো, এটা সেই আমাদের মানে নির্বাচন কমিটিকে তাহলে উপেক্ষা করা, তাদেরকে চ্যালেঞ্জ করা। হুম, তাহলে তো কেন্দ্রীয় নির্বাচন কমিটির কোনো ভিত্তি নেই, হুম, তাহলে তাদের থাকা না থাকার কোনো ভ্যালুয়েশন নেই। কারণ তাহলে তো আজকে যে কোনো কর্মী কালকে বলবে যে আমি নন্দীগ্রামে দাঁড়াবো, কে হুম, বলবে আমি চণ্ডীপুরে দাঁড়াবো, কে হুম, বলবে আমি তমলুকে দাঁড়াবো, কে বলবে আমি কাঁথিতে দাঁড়াবো। হ্যাঁ না, হুম, কাঁথি খুব ভালো সিট, জেতা সিট, আমি হুম, ওখানে দাঁড়াবো। হুম, তো সবাই যে যার বলবে আমি ওখানে দাঁড়াবো কালকে, বা আমি বলবো যে আচ্ছা আমি তো বেনারস থেকে দাঁড়াতে চাই, ওখানে প্রধানমন্ত্রী পরপর ওখানে লোকসভায় দিচ্ছেন, আমাকে পরের লোকসভা টিকিটটা বেনারস থেকে দেওয়া হোক। হুম। আর যদি মনে করে আমাকে দাঁড়াতে, তাহলে আমি ওখানে দাঁড়াবো। আমার মনে হয় না কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলে এরকম হয় বলে, বাট এটা আমি দেখছি, এটা আমার অভিজ্ঞতা। বহু একটা একটা ছোটবেলা। প্রশ্ন আপনার কাছে হিরণ আমার মনে আসছিল বলে বলছি, সেটা হচ্ছে দিলীপবাবুকে বলা হচ্ছে যে দিলীপবাবু বলছেন যে তিনি তাকে এতে খড়গপুর ছাড়িয়ে মানে সরাসরি তাকে এতে পাঠানো হয়েছিল, মানে দুর্গাপুরে পাঠানো হয়েছিল। দুর্গাপুর ছেড়ে মেদিনীপুর ছেড়ে দুর্গাপুর। আমি এই প্রশ্নটাকে একটুখানি অন্যভাবে দেখছি পুরো ব্যাপারটা, যে দিলীপবাবুকে অন্য সিটে দাঁড়াতে বলা হয়েছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকে হিরণ যে খড়গপুর থেকে সরানোর কথা প্রশ্নটা আসছে, যেহেতু দিলীপবাবু প্রশ্নটা তুলেছেন, তাহলে প্রশ্নটা আমার এখানে সেটা হচ্ছে যে আপনার ক্ষেত্রেও তো সেই একই নীতি প্রযোজ্য হওয়া উচিত, যে আপনি তো একটা জায়গায় সিটিং বিধায়ক, তাহলে আপনাকে সরানোর প্রশ্ন আসছে, তাহলে আপনার ক্ষেত্রেও তো সেই অবিচার হচ্ছে যদি দিলীপ বাবুর ক্ষেত্রে অবিচার হয়ে থাকে।
মানে সেটাই আমি শুনে খুব আশ্চর্যান্বিত হলাম। মানে এটা আপনি বলছেন, এটা আমিও ভাবছিলাম যে উনি নিজেই বলছেন যে ওনাকে মেদিনীপুর থেকে সরিয়ে দুর্গাপুরে পাঠানো হয়েছিল, এটা ঠিক হয়নি এবং তার জন্য উনি হেরে গিয়েছেন। ওনাকে কেন পাঠানো হয়েছিল, ওনার সঙ্গে একটা অবিচার হয়েছে, এটা তো যদি সেটা হয়ে থাকে, উনি যেটা মেদিনীপুরের সাংসদ, ওনাকে এখান থেকে মেদিনীপুরে না দাঁড় করিয়ে ওনাকে দুর্গাপুরে দাঁড় করানো হয়েছিল, হুম তাহলে উনি আমার ক্ষেত্রে সে কথাটা কি করে বলছেন? এটা শুনে, এটা আমি গত 6 মাস ধরে উনি একই কথা বলে চলেছেন। হুম তো আমি কেন্দ্রীয় পার্টির যারা আছেন তাদের উপরে বিশ্বাস রাখি, আমি একটা দল করি, তো তারা বুঝবেন। এবং যদি ওনার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় যে হুম। ওনার রানিং সিটিং এমপিকে পাঠিয়ে দিয়ে দল অন্যায় করেছে, তাহলে উনি সে কথাটা আমার বেলায় কি করে বলছেন? এটা শুনে আমিও অবাক হয়ে যাচ্ছি। মানে অন্যের বেলায় সেটা কোনো ক্ষতি নয়, ইনজাস্টিস নয়, হুম ওনার নিজের হলে সেটা ইনজাস্টিস। হুম হুম। এটা আ- আমি খুব অবাক হয়ে গেছি আর কি। এবং দলের যে একটা, যেখানে প্রধানমন্ত্রী পর্যন্ত নিজে বলেন না যে আমি অমুক জায়গা থেকে দাঁড়াবো ভোটে, হুম হুম আমাদের বিরোধী দলনেতা পর্যন্ত ভোটের আগে কখনো বলেন না যে আমি অমুক জায়গা থেকে দাঁড়াবো। হুম। নির্বাচন কমিটির সিদ্ধান্ত নয় কোথা থেকে দাঁড়াবেন, ঠিক তাই না? ঠিক তো একদম। সেটা উনি একজন কর্মী হয়ে হুম। কি করে বলেন, আমি সত্যি আশ্চর্যান্বিত। এবং আমি এখনো ভাবতে পারি না যে পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দলে এরকমও বলা যায়। এটা না, বলা জেনেও আমি হচ্ছে অবাক তো, হয়ে যাচ্ছি। মেদিনীপুর থেকে দুর্গাপুর সরানো হয়েছিল আমার ইচ্ছের বিরুদ্ধে। তো এবার হিরণ চট্টোপাধ্যায়কে খড়গপুর থেকে সরানোর প্রশ্নেও সেই একই প্রশ্ন প্রাসঙ্গিক হয়ে যাবে, যে তাহলে সিটিং বিধায়ককে কি করে সরানো হবে। অবশ্য কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা সিদ্ধান্ত নেবেন। আমরা এখানে প্রশ্ন করতে পারি, প্রশ্নটা তুলতে পারি, এবং যথাযথ প্রশ্ন, এই প্রশ্নটা আমাকে ভাবাচ্ছে বলেই আমি আপনাকে প্রশ্ন করলাম যে আমি মেদিনীপুর থেকে দুর্গাপুর সরানো হয়েছিল, সিটিং এমপি ছিলাম আমি মেদিনীপুরে। তো সেইখানে দাঁড়িয়ে হিরণ চট্টোপাধ্যায় সিটিং বিধায়ককে কি কোন যুক্তিতে সরানো হবে, যেখানে হিরণ চট্টোপাধ্যায় ওখানকার একজন সাকসেসফুল কাউন্সিলর। হিরণ চট্টোপাধ্যায় একজন অত্যন্ত জনপ্রিয় বিধায়ক। আমি খড়গপুরের বহু মানুষের সঙ্গে কথা বলেছি হিরণ, আমি আপনাকে কোনো খুশি করার জন্য বলছি না। এখনো পর্যন্ত আমাদের বাংলা বার্তার প্রচুর দর্শক খড়গপুরের, যাদের সঙ্গে আমি গত 24 ঘন্টায় কথা বলেছি, প্রত্যেকে বলছেন হিরণ চট্টোপাধ্যায়ের বিকল্প নেই খড়গপুরের মাটিতে। আমার একটা শুধু প্রশ্ন, আমি এ নিয়ে পরবর্তীকালে বিস্তৃতভাবে আপনার সঙ্গে কথা বলবো। কি এমন দিয়েছেন খড়গপুরকে যে যাতে খড়গপুরের মানুষ হিরণ চট্টোপাধ্যায় বলতে অজ্ঞান? আমি অন্তত 30 জনের উপর আমার যারা খড়গপুর অঞ্চলের দর্শক আছেন, মেদিনীপুরের ওইসব অঞ্চলে, খড়গপুর টাউন এর বিভিন্ন জায়গায় তারা লোকজন, তাদের সঙ্গে আমি গত 24 ঘন্টায় কথা বলেছি, এবং তার মধ্যে 24 থেকে 25 জন একদম নিঃশর্তভাবে বলছে যে আমরা আমরা খুব আপ্লুত হিরণ চট্টোপাধ্যায়ের মতো বিধায়ক পাওয়ার পর। এমনকি আমি বিপক্ষ দলের রাজনৈতিক সমর্থক যারা আমাদের নিয়মিত দর্শক, আমি তাঁদেরও প্রশ্নটা করেছি। তাঁদের ওই 5-6 জন বলছেন যে আমরা হিরণ চট্টোপাধ্যায়কে ভোট দিইনি, কিন্তু আমরা হিরণ চট্টোপাধ্যায়কে বিধায়ক পেয়েছি, এটা আমাদের খড়গপুরের মানুষের কাছে সৌভাগ্য। এটাকে কিভাবে দেখছেন হিরণ আপনি? না দেখুন, আমি 2021-এ যখন ভোটের নির্বাচনে জিতি, তারপরেই সেকেন্ড ওয়েভ চালু হয় কোভিডের। সেই সময় এখন যিনি বলছেন আমি খড়গপুরে ভোটে দাঁড়াতে চাই, সেই কোভিডের সময় কিন্তু উনি কলকাতা রাজারহাটের ফ্ল্যাটে থাকতেন। আমি সেই কোভিডের সময় আমার কোনো থাকার জায়গাও ছিল না। আমি আমাদের বিশ্ব হিন্দু পরিষদের একটি আশ্রম আছে, গোপালী আশ্রম, সেইখানের মেঝেতে আমি এবং আমার সঙ্গে যারা থাকতেন, কেন্দ্রীয় রক্ষা বাহিনী যারা সিআইএসএফ, আমরা সবাই ওই মন্দিরের, আমাদের গোপালী আশ্রমের মন্দিরে মেঝেতে শুয়ে দিনের পর দিন রাতের পর রাত কাটিয়েছি। ওইখানেই রান্না হতো, ওইখানেই খাওয়া দাওয়া করতাম। এবং কলকাতা থেকে 20খানা অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে কোভিডের সমস্ত কিছু ওষুধপত্র নিয়ে খড়গপুরে গিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেখানে অসুস্থ হয়েছে প্রত্যেককে অক্সিজেন সিলিন্ডার দিয়েছি, ওষুধ দিয়েছি। বাড়িতে বিরাট কড়ায় রান্না করতাম, আপনি সেই ভিডিও দেখেছেন। হুম রান্না করে হুম মানুষকে খাইয়েছি, তার নাম দিয়েছিলাম মোদি আহার। হুম আমাদের প্রধানমন্ত্রীর নাম করে মোদি আহার নাম দিয়ে যেতাম। সেই সময় অ্যাডিশনাল এসপি আমাকে চমকাতেন ধমকাতেন ওই কোভিডের সময়তেও, যে আপনি এরকম ভাবে ডাইরেক্টলি কেন খাবার দেবেন, আপনি দিতে পারেন না, এরা যদি আপনার আটকানো হয় আপনি এসে আটকান। হুম আরে আপনি তো ঘরের মধ্যে বসে বসে আছেন মাস্ক পরে, ঘরের হুম থেকে বাইরেও বেরোননি, কিন্তু আমি নিয়ে গিয়ে মানুষকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে নিয়ে গিয়ে হাসপাতাল নিয়ে গিয়ে হুম দিয়েছি। অক্সিমিটার কিনেছি, অক্সিজেন নিয়ে এসেছি কলকাতা থেকে, ওষুধ কিনে কিনে দিয়েছি। এত কিছু করার পরে কোভিডে মানুষকে বাঁচিয়েছি। এবং তারপরে হুম পরে বন্যা হলো, হুম। মানে খড়গপুরে ম্যাক্সিমাম ওয়ার্ড জলের তলায়। সেই সময় আপনি ভিডিও দেখেছেন আমার, যে এক দেখেছি। কোমর জলে, এক বুক জলে মানুষকে গিয়ে গিয়ে আমি কম্বল দেওয়া থেকে শুরু করে মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়া সবকিছু কাজ করেছি। এবং সেই থেকে মানুষের মধ্যে যে আমার প্রতি একটা ভালোবাসা তৈরি হলো, যে এ শুধু ফিল্ম স্টার নয়, যে ভোট হলেও ভোটের সময় গাড়ি থেকে হাত নাড়তে নাড়তে চলে গেল, ভোটে জিতে গেলাম, তারপরে আবার শুটিং এ ফিরে চলে গেলাম, কখনো সিঙ্গাপুর, কখনো মরিশাস, কখনো ইউরোপ, কখনো ইউকেতে শুটিং করে বেড়াচ্ছি, আর ভোটের সময় এসে হাত নেড়ে চলে যাচ্ছি।
হুম। এই রিয়েলাইজেশনটা খড়গপুরের মানুষ করলেন, এবং তারপরে তারা রোজ আমার সঙ্গে কিছু না কিছু সমস্যা নিয়ে আসতেন। আমি যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। এবং 2021 সালে আমি একটা প্রশ্ন আপনাকে হিরণ করতে চাই, যদিও এই প্রসঙ্গে প্রশ্নটা একটু ব্যক্তিগত। আপনি এর ফিল্মের মানে অত্যন্ত জনপ্রিয় একজন স্টার হওয়া সত্ত্বেও আপনি খড়গপুরের মাটিতে যে বাড়িটাতে থাকেন সে বাড়িতে একটা টিভি নেই, সে বাড়িতে একটা এসি নেই, ওখানকার স্থানীয় লোকজন বলেছেন। এই ঘটনাটা কি সত্যি যে উইদাউট এয়ার কন্ডিশন হিরণ চট্টোপাধ্যায় একটা বাড়ি ভাড়া নিয়ে আছেন, কোনো রেলের কোয়ার্টারে নেই? এটা কি ঘটনাটা কি সত্যি? না অসুবিধা হলে দেখুন, বলবেন না। না না না, এটা সত্যি ঘটনা। আপনিও নিজে এসে দেখে যাবেন, আমার বাড়িতে কোনো এসিও লাগানো নেই, বাড়িতে কোনো টিভিও নেই, বাড়িতে কোনো কিছু নেই, একটা আলনা পর্যন্ত নেই। একটা ঘরে ছোট একটা খাট আছে, আর বাকি পাশের ঘরটাতে আমরা মেঝেতে শুয়ে থাকি। প্লাস্টিকের কয়েকটা চেয়ার আছে, গুণীজনরা মানুষরা এলেন সেই প্লাস্টিকের চেয়ারে বসেন। তো মানুষ প্রথম প্রথম বিশ্বাস করতো না, ভাবতো আরে এরা অন্যান্য ফিল্ম স্টারের মতো আসবেন। যেমন একজন ফিল্ম স্টার অলরেডি ওখানে আছেন, আমাদের সাংসদ আছেন, তারা কি বলে বড় বড় গেস্ট হাউসে এসে থাকেন, সরকারি গেস্ট হাউসে আসেন, সেখানে এসি থেকে শুরু করে সরকারি খাওয়া দাওয়া, সরকারি গাড়ি সমস্ত নিয়ে ঘুরে বেড়ান। আমাকে দেখেছে মানুষ যে 2016 থেকে, মানে খড়গপুরের যিনি আগে বিধায়ক ছিলেন, অত্যন্ত শ্রদ্ধা করি আমি ওনাকে, ভীষণ ভালোবাসি, শ্রদ্ধা করি। উনিও রেলের বাংলোয় থাকতেন। 2016 যখন আমাদের বিজেপির বিধায়ক হলেন, তিনিও রেলের বাংলোয় তবে থেকে এখনো আছেন। আমাদের ওখানে প্রাক্তন যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনিও রেলের জমি দখল করে বিরাট এসি ফেসি চালিয়ে বিরাট বড় বাড়ি বানিয়ে, অফিস বানিয়ে সেখানে আছেন। তো সবাই ভেবেছিলেন যে এটা তো অফিস, এটা কালচার, যে যে বিধায়ক হবে সেই খড়গপুরে রেলের বাংলো দখল করে থাকবে, রেল তার খরচা বহন একটা কথা করবে। বলি, জ্ঞান সিং সোহনপাল থেকে মধ্যিখানে বোধহয় তৃণমূলের বিধায়ক ছিলেন প্রদীপ সরকার বোধহয়, না? হ্যাঁ হ্যাঁ তা তিনি এবং তারপর দিলীপ ঘোষ, এরা হ্যাঁ। প্রত্যেকেই রেলের জমি ব্যবহার করেছেন। জ্ঞান সিং সোহনপাল রেলের কোয়ার্টারে থাকতেন, দিলীপ ঘোষ রেলের কোয়ার্টারে থাকতেন, ওই খড়গপুরের বাংলোতে আছেন, বাংলোতে আছেন। বাংলাতে থাকতেন। নোটিশ লাগিয়ে গিয়েছিল রেল, হ্যাঁ, কিন্তু সেই নোটিশ ফোটিশ ছিঁড়ে ফেলে দিয়েছে, এখনো ওখানেই থাকেন। আপনার কোনো সময় ইচ্ছা করে না যে আমিও দিলীপ বাবুর মতো একটা রেলের কোয়ার্টার নিই, তাহলে তো আপনার ওই বাড়ি ভাড়া বাবদ যে টাকাটা দিতে হয় সে টাকাটা দিতে হয় না? না দেখুন, আমার তো প্রথমে হলো, আমি তো মানুষের জন্য বিধায়ক হয়েছি। হুম। তো মানুষের টাকায় তো রেল, রেল তো আর কোনো গাছ থেকে টাকা পড়ে রেল হয়নি, মানুষের ট্যাক্সের টাকায় রেল চলে। তো আমি যদি সেই সরকারি সম্পত্তি লুট করে নিয়ে, আমি সেই সরকারি সম্পত্তি কবজা করে নিয়ে সরকারের সম্পত্তি আমি উপভোগ করি, তাহলে তো আমি মানুষকে ঠকাচ্ছি। সেই জন্য গত 5 বছর ধরে আমি বাড়ি ভাড়া দিয়ে আছি। আমার এসি লাগানোর, এবার এসি লাগিয়ে তার মানে বিল দেওয়ার ক্ষমতা নেই আমার, সেজন্য আমি এসি লাগাইনি। আমার হুম, যারা ম্যাক্সিমাম কর্মী তাদের বাড়িতে এসি নেই। তো হুম, তারা যদি আমার কাছে এসে দেখে যে আরে হিরণদা এসি চালিয়ে গরমকালে ঘুমোচ্ছে, আমি বাড়িতে গিয়ে ঘামবো, তো তার তো মনের মধ্যে কষ্ট হবে। সেই জন্য তারাও আসে আমার সঙ্গে থাকে, সবাই থাকে, ওর সবাই আনন্দ করে একসঙ্গে। হুম, আমার কদিন আগে ইন্দা বয়েজ স্কুলের মাস্টারমশাইরা দিদিমণিরা এসেছিলেন আমাকে নেমন্তন্ন করতে। ওনাদের 80 বর্ষে মানে মানে 80th বার্থ অ্যানিভার্সারি হচ্ছিল। তো এসে ঘামছিলেন আর দিয়ে আমাকে বলছেন যে একটু যদি কোথাও একটু এসিটা থাকে একটু চালাবেন, খুব গরম হচ্ছে। আমি বললাম, ম্যাডাম কিছু মনে করবেন না, আমার বাড়িতে কোনো এসি নেই। হয়তো ওরা ভাবছিল ভিতরে ঘরে এসি আছে, হয়তো হুম, বাইরে নেই। হুম, তো তারপরে বললেন যে আপনি থাকেন কি করে, কারণ খড়গপুরে তো ভয়ঙ্কর গরম পড়ে, হ্যাঁ, হ্যাঁ, ভয়ঙ্কর। হুম, তো দেখুন, মানুষের জন্য কাজ করতে গিয়ে যদি মানুষের সঙ্গে মানুষের মতো করে না থাকি, তাহলে হুম, আপনি মানুষকে কি শিক্ষা দেবেন আর মানুষকে আপনি কি বার্তা দেবেন? তো সেই জন্য 2021 থেকে আমি শুধু খড়গপুরের জন্য কাজ করেছি। আমি ওই এসি রুমে বসে পায়ের ওপরে পা তুলে মিটিং করে বড় বড় জ্ঞান দিইনি, আর লোককে বলে বলে বেড়াইনি যে ভাই আমি কি করছি আর এই তোমরা এসে দেখো। মানুষ দেখছে। মানুষের বাড়িতে জল দেওয়ার জন্য 135 কোটি টাকার অমৃত 2.0 নিয়ে এসেছি। হুম, মানুষকে 177টা গরিব মানুষের বাড়ি তৈরি করে দিয়েছি এখনো পর্যন্ত। আগামী দিনে প্রায় 400টা নতুন বাড়ি করার অ্যাপ্লিকেশন জমা করছি গরিব মানুষের জন্য। হুম, প্রায় 52টার ওপরে নতুন রাস্তা তৈরি করেছি। 248 কোটি টাকা দিয়ে মাটির তলা দিয়ে বিদ্যুতের প্রকল্প নিয়ে গেছি। 113 কোটি টাকা দিয়ে রেলের নতুন স্টেশন হচ্ছে। প্রায় 5 থেকে 600 কোটি টাকা দিয়ে টোটাল রেলের ওভারব্রিজ থেকে শুরু করে আন্ডারপাস হয়েছে। এই যে এত এত কোটি কোটি, শয়ে শয়ে কোটি কোটি টাকার কাজ এই 5 বছরে করেছি। রেলের লোকেরা দেখেছে, রেলের হকাররা, তাদেরকে রেল বার করে দিয়েছিল, আমি গিয়ে তাদের হয়ে আন্দোলন করেছি। তারা হয়তো আমার দল করে না, তারা হুম, ম্যাক্সিমামই সব হয়তো সিপিআইএম করে, কেউ টিএমসি করে। সবাই আমার কাছে এসেছে, ভাই আমাদের দল তো আগে নয়, আগে তো মানুষ, তুমি ভোট দিয়েছো কি দাওনি আমি তো দেখিনি, হুম, কিন্তু তোমার কষ্ট হচ্ছে তার জন্য আমি গেছি, রেলকে গিয়ে প্রতিবাদ করেছি। অকাতদেরকে ফিরিয়ে আনতে হবে, তাদের কাজের অধিকার ফিরিয়ে দিতে হবে। যে যখন ডেকেছে তার পাশে গেছি। হুম, সিপিএম এর বড় নেতাকে মাটিতে ফেলে মেরেছে, তাকে দেখার জন্য হাসপাতালে গেছি। দেখেছি। তিনি এখন তিনি তার ছেলে আমার কাছে এসে বলেন যে হিরণদা আজ অব্দি কাউকে দেখিনি। সবাই লোক দেখানো আসে, ভিডিও করে পোস্ট করে দেয়, কিন্তু আমি এখনো সম্পর্ক রাখি। আমি স্কুলগুলোতে গেছি, তাদের জন্য এইচডিএফসি ব্যাংক,
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শুরু করে টাটা স্টিল থেকে শুরু করে সবাইকে আবেদন করেছি। এবার আইআইটি খড়গপুরেতেও আবেদন করেছি যে খড়গপুরে এই বাচ্চাদের স্কুলের ছাদ ভেঙে পড়ছে, তারও ভিডিও করেছি যে বাচ্চাদের ছাদ ভেঙে পড়ছে, পড়তে পারছে না, আপনাদের সিএসআর ফান্ড সরকার থেকে তো আছেই, সিএসআর ফান্ডে টাকা দিয়ে করা যায়, আপনারা দিন না একটুখানি। হাত পেতে বলছি, ভিক্ষের ঝুলি নিয়ে গেছি, হুম। কেউ কেউ হ্যাঁ বলছে, কেউ কেউ বলছে না পারবো না, পরের বারে দেবো। তো আমি দেখুন, আমি আমার কাজ করছি, আমার ওখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে, সেখানে জাপানিজ কোম্পানি, হিতাচি, থাইল্যান্ডের কোম্পানি, বিভিন্ন কোম্পানি আছে, তাদের অফিসে গিয়ে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ে বসে থেকেছি, তাদেরকে বলেছি যে আপনারা তো এত বড় বড় কোম্পানি, এত হাজার হাজার কোটি টাকার ব্যবসা করেন, দিন না তো 10 লাখ টাকা 5 লাখ টাকা, আমায় দিতে হবে না, স্কুলগুলোকে দিন না, ওদের ছাদটা হোক, ছেলে মেয়েগুলো চেয়ার টেবিল হোক, কারণ সরকার তো 70 লক্ষ টাকা দেয় হুম। সারা বছরে। আপনি বিহারের মতো, যে বিহারকে আমরা আগে বলতাম যে বিহারের মানে আমাদের থেকে অনেক পিছিয়ে, আপনি বিহারের খবর নিন, একজন বিধায়ক 4 কোটি টাকা প্রত্যেক বছরে পায় উন্নয়নের জন্য, হুম। হুম। 2.5 লক্ষ টাকার উপরে প্রতি মাসে মাইনে পায়। আমি মাইনের কথা তো ভুলে গেলাম, 4 কোটি টাকা প্রতি বছরে শুধু উন্নয়নের জন্য পায়। আপনি দিল্লিতে একজন কাউন্সিলর, আমি তো কাউন্সিলর, দিল্লির একজন কাউন্সিলর 10 কোটি টাকা প্রতি বছরে পায়, 10 কোটি টাকা একজন কাউন্সিলর। আমি ডেভেলপমেন্টের একজন জন্য, কাউন্সিলর হয়ে মানে 15 লাখ টাকা না 20 লাখ টাকা 18 লাখ টাকা বছরে দেয় ডেভেলপমেন্টের জন্য। ডেভেলপমেন্টের জন্য। তো ফলে আমি কোথা থেকে করবো? ধরুন 70 লাখ টাকা আর 17 না না, 18 লাখ আপনি টাকা। হিরণ, আমি আপনাকে একটা কথা বলি, আমি খুশি করার জন্য বলছি না। আমি গতকাল থেকে যখন এই বিতর্কটা আবার নতুন করে উস্কে দেওয়ার চেষ্টা হয়েছে, তখন আমার মনে হয়েছে যে আমার যারা দর্শক খড়গপুর জুড়ে বা আশেপাশে, যেখানে আপনি বিধায়ক, প্রচুর মানুষ, কয়েকজন অবশ্য আপনার এলাকার বাইরেও ফোন করেছি, আশেপাশে সন্নিহিত এলাকা, প্রত্যেকে দ্ব্যর্থহীন ভাষায় একটা শব্দবন্ধ উল্লেখ করেছেন, হিরণ কিন্তু আনপ্যারালাল। এটা আমি বুঝেছি, মানে তাদের কথায় আমি সামাপটা করে আপনাকে বলছি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে স্বাভাবিকভাবেই খুব খারাপ লাগছে কথাটা শুনে আপনার মুখ থেকেও। আপনার নিশ্চয়ই একটা অব্যক্ত যন্ত্রণা আছে যে খড়গপুরকে আপনি এত দিয়েছেন, সেই খড়গপুর থেকে আপনাকে সরানোর ব্যাপারে একটা প্রক্রিয়া জারি করার চেষ্টা হয়েছে রাজনৈতিক মহলে। আমার সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনার কাছে আমি ইন্টারভিউটা নিলাম। আমি পরবর্তীকালে আরো বিশদে আপনার সঙ্গে কথা বলবো, খড়গপুর সম্বন্ধে যা যা শুনেছি সেগুলো নিয়ে আপনার সঙ্গে বিস্তৃত কথা বলবো। অনেক ধন্যবাদ হিরণ, আপনি এতক্ষণ সময় আমাদের দিলেন বলে, মূল্যবান। ধন্যবাদ। ভালো কাটুক আপনার সম্মানটা নতুন বছর। ধন্যবাদ। হ্যাঁ।